ডিয়ার ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ম্যাথ মজা চ্যানেলের পক্ষ থেকে। আমি সুকুমার সেন। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার অতি গুরুত্বপূর্ণ বেশ কিছু গণিত প্রশ্ন সমাধান করব। তো অবশ্যই প্রথম থেকে শেষ অবধি আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি এখন পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। পাশাপাশি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন এই মুহূর্তে ভিডিওটা, তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। তো শুরুতেই 1 নম্বরে যে অঙ্কটা দেখেন স্ক্রিনে দেখানো হচ্ছে, বলা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে। এই অঙ্কটা অনেক বেশিবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসে, ভাষাগত অঙ্ক, এবং এই অঙ্কটা আমরা ডিটেইলস এবং শর্টকাট দুই ধরনের নিয়মেই শিখব, যাতে করে মূল নিয়মটি আপনারা বুঝতে পারেন। তো যেহেতু বলা হচ্ছে বৃত্ত, তাই স্ক্রিনে আমরা একটা বৃত্ত নিয়ে আসছি। এখানে আপনারা পাশাপাশি দুটো বৃত্ত দেখতে পাচ্ছেন। প্রথমে যে বৃত্তটা রয়েছে এই বৃত্তটার ব্যাস আমরা ধরলাম যে এই যে বৃত্তটা, এই বৃত্তটার ব্যাস হচ্ছে পুরোটা। আমরা জানি একেবারেই সেন্টার দিয়ে এপাশ ওপাশে যে একটা রেখা যায় বৃত্তটার হচ্ছে এই যে সার্কেল বরাবর, সেটাকে আমরা ব্যাস বলি। ব্যাসকে আমরা সাধারণত ডি দ্বারা প্রকাশ করি, ঠিক আছে? তো আমরা আনুমানিকভাবে ধরে নিব যে এখানকার ডি হচ্ছে ডায়ামিটার বা ব্যাস, যেটা আমি যদি ধরি যেটা হলো 4, তাহলে ব্যাসার্ধ অর্থাৎ এই যে এখান থেকে এই পর্যন্ত এই অংশটুকু কত? 2। তার মানে পুরো অংশটুকু 4 হলে ব্যাসার্ধ হচ্ছে 2। তার মানে আর মানে এখানে ব্যাসার্ধ হচ্ছে 2। আমরা কিন্তু আনুমানিক ধরে নিচ্ছি। এখন বলা হচ্ছে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, তার মানে বলেন তো দেখি, এই বৃত্তটার ব্যাস ছিল ডি ইকুয়াল 4, তাহলে এই বৃত্তটার ব্যাস ডি ইকুয়াল কত হবে? তাহলে 3 গুণ বৃদ্ধি মানে 3 4 কত? 12। তাহলে পুরোটা হচ্ছে 12। তাহলে অর্ধেকটা অর্থাৎ আর এর মান কত হবে? আর এর মান অবশ্যই 6 হবে। তাহলে এখানে যেহেতু আর এর মান হয়েছে 2, তাহলে এখানে আর এর মান কত? এই যে আর এখানে কিন্তু 2, আর এখানে আর ইকুয়াল টু হচ্ছে 6। আমরা বলতে পারি আর ইকুয়াল টু 6, তাই না? তাহলে ব্যাসার্ধ হচ্ছে আমাদের 6 আর ব্যাস হচ্ছে আমাদের কত? 12 এখানে। আর এখানকার ব্যাস হচ্ছে আমাদের 4 আর ব্যাসার্ধ হচ্ছে 2। আমরা কিন্তু ধরে নিয়েছি এই অনুপাতে আনুমানিক বা কাল্পনিক একটা সংখ্যা। তাহলে বলেছে যে বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে, তার মানে আমরা কিন্তু এই পর্যন্ত আসলাম, 3 গুণ বৃদ্ধি করে দিলাম এটাকে। বলেছে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে, তার মানে আগে আমরা এই বৃত্তটার ক্ষেত্রফল বের করি। মনে রাখবেন এই বৃত্তটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, হচ্ছে ক্ষেত্রফলের সূত্র। ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার। তাহলে ইকুয়াল পাই, তো পাই থাকলো, আর কত এখানে 2। তাহলে 2 এর উপর যদি আমি স্কোয়ার দেই তাহলে কত হয় বলেন তো দেখি? 4 পাই। ঠিক আছে, 2 2 4, তাহলে 4 পাই হচ্ছে এর ক্ষেত্রফল। তাহলে এই বৃত্তটার ক্ষেত্রফল 4 পাই। এখন আসেন এই বৃত্তটার ক্ষেত্রফল কি হবে? এই বৃত্তটার ক্ষেত্রফল হবে ইকুয়াল, আবারও সূত্র পাই আর স্কোয়ার, তাহলে ইকুয়াল টু পাই ইন্টু আর কত এখানে 6, তার মানে 6 এর উপরে স্কোয়ার। তাহলে কত হলো বলেন তো দেখি? 6 6 36 পাই। তাহলে এই যে এখানে ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর এখানে ক্ষেত্রফল 36 পাই, তাহলে কত গুণ বৃদ্ধি পেল? 4 পাইয়ের তুলনায় 36 পাই, 4 নং 36, আমাদের 9 গুণ বৃদ্ধি পাচ্ছে। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এই প্রশ্নটার উত্তর হবে 9 গুণ। আমরা কাল্পনিক একটা এক্স ধরেও আমরা কিন্তু এটা বের করে ফেলতে পারি। তাহলে আমরা প্র্যাকটিক্যালি প্রমাণ পেলাম যে বৃত্তের ক্ষেত্রফল মানে হচ্ছে 9 গুণ বৃদ্ধি পাচ্ছে যদি ব্যাসটা 3 গুণ বাড়ে। তাহলে এবার এটা যেহেতু আমরা ডিটেলস মেথডে আপনাদের এক্সাম্পল দিয়ে শেখালাম, এবার আমরা অন্য কালার দিয়ে শর্টকাট মেথডে এই অঙ্কটা কিভাবে করতে হবে মাত্র 2 সেকেন্ডে সেই নিয়মটা আমরা আপনাদের শেখাচ্ছি। খেয়াল করেন যে বৃত্তের ব্যাস যদি 3 গুণ বৃদ্ধি পায়, ক্ষেত্রফল বৃদ্ধি পাবে যত গুণ বৃদ্ধি পেয়েছে তার উপর স্কোয়ার। তাহলে কয় গুণ? 3 গুণ। তাহলে 3 এর উপর যদি আমি স্কোয়ার কল্পনা করি, তাহলে 3 আর 3 গুণ করলে 3 3 9 গুণ হচ্ছে, তার মানে 9 গুণ বৃদ্ধি। যদি বৃত্তের ব্যাস 4 গুণ বৃদ্ধি পায়, তাহলে 4 এর স্কোয়ার কত? 4 4 16 গুণ বৃদ্ধি পাবে। যদি 5 গুণ বৃদ্ধি পায়, 5 এর স্কোয়ার কত? 25 গুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে, ঠিক এইভাবে আপনারা শর্টকাট মেথডে অঙ্কটা করতে পারবেন। তবে মূল নিয়মটা অবশ্যই আপনাদের কিন্তু জানতে হবে, না হলে কিন্তু আপনারা ঠিকভাবে বুঝতে পারবেন না বা মনে রাখতে পারবেন না। ওকে, এবার আমরা এটা মুছে দিয়ে পরের অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো। শার্টটির ক্রয় মূল্য কত? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, বিভিন্ন সময় বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটাও এসেছে। কি বলা হচ্ছে? একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো। শার্টটার ক্রয় মূল্য কত? তো আমরা পার্সেন্টেজের অঙ্কে ক্রয় মূল্য মানে সবসময় 100% কল্পনা করি বা 100 টাকা কল্পনা করি। তাহলে দেখেন একজন বিক্রেতা একটি শার্ট 480 টাকায় বিক্রয় করে, তার মানে এই যে আমাদের বিক্রয় মূল্যটা কত টাকা? 480 টাকা।
এবং এই 480 টাকা দ্বারা কি বোঝাচ্ছে? তার মানে এর মধ্যে ক্রয় মূল্য এবং লাভ দুটোই আছে। যেহেতু 480 টাকায় বিক্রয় করে 20% লাভ করলো, তার মানে আমরা কি বলতে পারি না যে 120%-এর মূল্য ইকুয়াল হচ্ছে 480 টাকা? অবশ্যই বলতে পারি, কেননা এর মধ্যে যেহেতু ক্রয় মূল্য এবং লাভ দুটোই আছে। তাহলে 1%-এর মূল্য কতটুকু? তাহলে 120% যা হবে 1% তার চেয়ে কম হবে, তাহলে কম মানেই ভাগ। আমরা ঐকিক নিয়মের সাহায্যে জানি কম মানে ভাগ। তাহলে 480 ভাগ 120। তাহলে যেহেতু ক্রয় মূল্য বের করতে বলেছে, এবার আমরা 100% মানে কত সেটা বের করতে চাই। তাহলে 1% মানে যদি এটা হয়, 100% মানে তার চেয়ে বেশি হবে, তাহলে বেশি মানেই গুণ। 480 গুণন 100 ভাগ হচ্ছে আমাদের 120। তাহলে 0 0 কেটে দিলাম, 12 দিয়ে 48-কে কাটলে 4 12 48, 4 দিয়ে 100-কে গুণ করলে কত হবে? 400। তার মানে 60টার ক্রয় মূল্য কত টাকা? 400 টাকা। তাহলে নিঃসন্দেহে আমরা এইভাবে অঙ্কটা করে ফেলতে পারি। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাব। 3 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে। একটি দ্রব্য 360 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলে ক্ষতির শতকরা হার কত? 4%, 5.26%, 6% নাকি 7%? তো এই ধরনের অঙ্ক কিছুটা ডিফারেন্ট, কারণ কি এখানে কিন্তু বলা নেই যে 20% ক্ষতি হয়, এখানে সরাসরি বলা হচ্ছে 20 টাকা ক্ষতি হয়। তাহলে আমরা ক্রয় মূল্য খুব সহজেই বের করে ফেলতে পারি। তাহলে আমরা কি লিখব? আমরা লিখব ক্রয় মূল্য ইকুয়াল আমাদের কত হবে? 360 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হচ্ছে। তাহলে 360 আর 20, 380 টাকা হচ্ছে আমাদের ক্রয় মূল্য ছিল। তাহলে ক্রয় মূল্য হচ্ছে 380 টাকা। তাহলে বিক্রয় মূল্য তো দেওয়াই আছে 360 টাকা। যেহেতু ক্ষতির শতকরা হার বের করতে বলেছে, তার মানে আমরা বের করব ক্ষতি কতটুকু ক্ষতি হয়। এই 20 টাকা তো বলাই আছে ক্ষতি হয়, তাই না? তাহলে আমরা কি জানি? আমরা জানি যে ক্ষতির শতকরা হার মানে ক্রয় মূল্যর নিচে উপরে ক্ষতির পরিমাণ গুণন 100। তার মানে 380 টাকায় 20 টাকা ক্ষতি হয়, তাহলে শতকরা কত ক্ষতি হয় সেটা। তাহলে আমরা বলতে পারি যে ক্ষতির হার বা ক্ষতির শতকরা হার ইকুয়াল আমরা বলতে পারি 380 টাকায় ক্ষতি হয় 20 টাকা। তাহলে 100 টাকায় কত ক্ষতি হয়? তাহলে গুণন 100। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই 0 0 রয়েছে, কাটা দিলাম। তাহলে 2 দিয়ে যদি আমরা 38-কে কাটি, 19 2 38, তাহলে 19 দিয়ে আমরা যদি 100-কে কাটি, 5 19-এ 95, থাকলো কত? 5। তার মানে 5 দশমিক সামথিং হবে। তার মানে দেখা যাচ্ছে এখানে দশমিক আকারে শুধু একটাই উত্তর রয়েছে, খ নম্বরটা। তাহলে নিঃসন্দেহে উত্তরটা হচ্ছে আমাদের খ নম্বর। তো এইভাবে আপনাদের বুঝে বুঝে অঙ্কগুলো করতে হবে এবং খুব দ্রুত, যেমন আমি দশমিক আসার সাথে সাথেই বুঝে ফেললাম যে যেহেতু একটার পরেই দশমিক আছে, তার মানে আর অঙ্কটা করার কোনো প্রয়োজন নেই। তার মানে আমাদের সঠিক উত্তর কি? খ নম্বরটা। এবার আমরা 4 নম্বরে চলে যাব। 4 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে, তবে 9টি বলদ কত দিনে 18 বিঘা জমি চাষ করবে? খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক এবং অনেকগুলো সংখ্যা দেওয়া রয়েছে। আপনারা বুঝতেই পারছেন যে এই অঙ্কটা ঐকিক নিয়মের অঙ্ক। তো আমি একটু আলাদা আলাদা কালার ব্যবহার করছি, এর কারণও রয়েছে। একটু মনোযোগ আকর্ষণ করার পাশাপাশি এই যে কত দিনে, তার মানে আমাদের এই যে দিন বের করতে বলেছে, এটা কিন্তু শুরুতেই আমাদের ঐকিক নিয়মের অঙ্কগুলোতে ফাইন্ড আউট করতে হবে। যেটা বের করতে বলবে সেটার নিচে আমরা হোয়াট চিহ্ন দিব। তাহলে কত দিনে বের করতে বলছে, কত দিনের নিচে হোয়াট চিহ্ন দিলাম। যেহেতু বলেছে 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে, প্রথম যে লাইন এই পর্যন্ত প্রথম লাইনটা আমাদের, তাই না? আমরা একটু মার্ক করে দিচ্ছি যে যদি 15টি বলদ 10 দিনে 12 বিঘা জমি চাষ করতে পারে। ওকে, এটা তো এই লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে দিনটা যেহেতু বের করতে বলেছে, দিন আছে মাঝখানে, তো এই দিনটাকে আমাদের ডান দিকে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দুইভাবে নিয়ে যেতে পারি। সেটা কিভাবে? আমরা বলতে পারি 15টি বলদ 12 বিঘা জমি চাষ করে 10 দিনে, এটাও দিন ডান দিকে থাকলো। আবার বলতে পারি 12 বিঘা জমি চাষ করতে পারে 15টি বলদ 10 দিনে, এভাবেও আমরা লিখতে পারি। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব? আমরা প্রথম লাইন থেকেই লিখব যে 15টি বলদ, ওকে, 12 বিঘা, আমরা লিখলাম যে 12 বিঘা চাষ করে কত দিনে বলেন তো দেখি? ইকুয়াল হচ্ছে 10 দিনে। আমরা এই লাইনটা লিখে ফেললাম। এইবার যেহেতু ঐকিক নিয়ম, এর মানে হচ্ছে ইংরেজি হচ্ছে ইউনিটারি মেথড, তার মানে ইউনিট ডিজিট বা এককে কনভার্ট করতে হবে। মনে রাখবেন যে ঐকিক নিয়মের অঙ্কগুলোতে বেশি মানে হচ্ছে গুণ, আর যদি কম বোঝায় তাহলে কম মানে হচ্ছে ভাগ, ভাগ মানে নিচে যায়, গুণ মানে উপরে যায়। ঠিক আছে, এখন আসেন তাহলে 15টি বলদ 10 দিনে করতে পারে। তাহলে বলেন তো একটা বলদের বেশি দিন লাগবে নাকি কম দিন লাগবে? অবশ্যই বেশি দিন লাগবে, বেশি মানে গুণ। তাহলে 10 আর 15 গুণ হয়ে গেল, সাথে সাথেই 10 গুণন 15। ওকে, তাহলে কি বললাম যে 15টি বলদ চাষ করে 10 দিনে, তাহলে একটা বলদ চাষ করবে অনেক বেশি দিনে, তার মানে সময় বেশি লাগবে।
বা দিন বেশি লাগবে, এই জন্য গুণ হয়ে গেল। এবার আমি বললাম 12 বিঘা জমি চাষ করে 10 দিনে, তাহলে 1 বিঘা জমি চাষ করতে সময় তো এবার কম লাগবে, তাই নয় কি? অবশ্যই। তাহলে 12 বিঘা জমি চাষ করে 10 দিনে, তাহলে 1 বিঘা জমি চাষ করবে কম দিনে, তাহলে কম মানে ভাগ, তাহলে মানে ভাগ মানে কে ভাগ হয়ে গেল, 12 নিচে চলে আসলো। ঠিক এইভাবে যদি বুঝতে পারেন তাহলে কিন্তু অঙ্ক করা আপনার জন্য কোনো ব্যাপারই না, কিন্তু বুঝতে হবে বিষয়টা। এবার আসেন আমরা কি করব, এবার এই যে প্রথম লাইনটা, এই প্রথম লাইনটা আমরা, এই যে এখানকার প্রথম লাইনটা আমরা অঙ্ক থেকে এবার বাদ দিয়ে দিব। ঠিক আছে, একদম প্রথম লাইনটা আমরা বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হলো যে যেহেতু আমি এখন একটি বলদ 1 বিঘা জমি চাষ করে এতদিনে এই লাইনে আছি, প্রথম লাইনটা মন থেকেই বাদ দিয়ে দেবো, মানে চিন্তা থেকেই এটা বাদ। এবার আমি বলতে পারি যে 9টা বলদ। আচ্ছা বলেন তো, একটা বলদ যদি এতদিনে করে তাহলে বলদের সংখ্যা যদি বাড়াই দেই 9টা বলদের, এবার কি হবে বলেন দেখি একটু? বেশি হবে নাকি বেশি লাগবে দিন, নাকি কম লাগবে? তাহলে একটা বলদের লাগে এতদিন, তাহলে 9টা বলদের তো কম দিন লাগবে, তার মানে কম মানে ভাগ, তাহলে ভাগ মানে কি 10 গুণন 15, ভাগ মানে এই 9 নিচে চলে যাবে, তার মানে 12, আগে যা ছিল তাই, গুণন হচ্ছে এখানে 9। দেখেন এভাবে। এবার আসেন 1 বিঘা জমি চাষ করে এতদিনে, তাহলে এবার 18 বিঘা জমি চাষ করবে, তাহলে 18 বিঘা যদি হয় তাহলে 1 বিঘা চাষ করতে যে দিন লাগবে 18 বিঘা জমি চাষ করতে তো দিন বেশি লাগার কথা, তাহলে বেশি মানে কি গুণ, আমি বলেছি গুণ কোথায় চলে যাবে, উপরে চলে যাবে। ঠিক আছে, দেখেন এবার 9 দুগুণ 18, 2 2 দিয়ে যদি আমি কাটি 6 দুগুণ 12, 6কে যদি আমি কাটি 3 দুগুণ 6, তাহলে 3 থাকলো, তার মানে 3 5 15, 5, আর 2 দিয়ে যদি আমি এটাকে কাটি 5 দুগুণ 10, তাহলে 5 5-এ গুণ করলে কত দিন হয়, 25 দিনে। একদম নিঃসন্দেহে আমাদের উত্তর 25 দিনে। ঠিক আছে, আশা করছি আপনারা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝে ফেলেছেন এবং ঐকিক নিয়মের যে প্যাটার্ন, সেই প্যাটার্নটা আপনারা বুঝে গিয়েছেন। ঠিক আছে, তো এ পর্যায়ে আমি একটু বলি, যারা আমার কাছে পেইড ব্যাচে আপনারা পড়তে চান, হয়তো আপনাদের সামনে কারো পরীক্ষা রয়েছে, তারা হচ্ছে এক ব্যাচে ভর্তি হয়ে যাবেন। আর যারা একটু সময় নিয়ে পড়তে চান, মোটামুটি 120 দিন ব্যাপী যে কোর্সটা, একেবারেই বেসিক কোর্স, এটা আমি লঞ্চ করতে যাচ্ছি খুবই দ্রুত, এই কয়েকদিনের মধ্যেই কোর্সটা শুরু হয়ে যাবে। আমি সবার সঙ্গে আলোচনাও করে নিয়েছি এবং মোটামুটি 30 জন আমাদের কোর্সে এনরোল করে ফেলেছে, এবং কোর্স ফি কিন্তু 2000 টাকা, একটু বেশি, কারণ এখানে লিখিত এবং প্রিলি অর্থাৎ এমসিকিউ এবং রিটেন এই 2 টাইপের অঙ্কেরই একেবারে শূন্য থেকে প্রস্তুতি গ্রহণ করা হবে। আপনারা যদি 4 মাস বা অ্যাটলিস্ট মানে 120 দিন আমার সঙ্গে লেগে থাকেন, তাহলে অবশ্যই অঙ্কে আর আপনাদের কোনো প্রবলেমই হবে না। আমি যেভাবে অঙ্ক শেখাই সেই স্টাইল যদি আপনাদের ভালো লেগে থাকে, ওকে, আপনারা যদি বুঝতে পারেন আমার কথা ঠিকভাবে, তো অবশ্যই আপনারা কোর্সে এনরোল করবেন। এনরোল করার জন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন 01642702760। ওকে, আপনারা এই নম্বরে যোগাযোগ করবেন আমার সাথে হোয়াটসঅ্যাপে। আর বরাবরের মতোই একটা স্পেশাল কোর্স চলে, সেখানে অল্প কিছু ক্লাস আমি রাখি, মোটামুটি আমার 24টার মতো লাইভ ক্লাস সেখানে থাকে। এই কোর্সে যদি আপনারা জয়েন করতে চান তাহলে মাত্র 510 টাকা ফি দিয়ে আপনারা এই কোর্সে এনরোল করতে পারেন। ওকে, এটা হচ্ছে যারা একদম লং টাইম ব্যাপী শিখতে যাচ্ছেন না, একেবারে শর্ট সময়ে শিখতে যাচ্ছেন, তারা এই 510 টাকা দিয়ে আপনারা এই কোর্সটাতে এনরোল করতে পারেন, সেটা হবে স্পেশাল ব্যাচ। ওকে, তো আপনারা এই নম্বরেই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে আমার সাথে, আপনারা বলবেন যে আমি 510 টাকার কোর্সটা নিতে চাই। আর যারা একেবারে বেসিক কোর্সটা নিতে চান, একেবারে ফান্ডামেন্টাল কোর্স, অঙ্ক একেবারেই শূন্য থেকে শুরু করতে চান, এবং আমি বলছি আপনারা যদি একবার শিখতে পারেন তাহলে আর কোনো পরীক্ষায় আপনারা অঙ্কে আটকাবেন না। ওকে, আমি দীর্ঘদিন ধরে আপনাদেরকে পড়াই, আমি বুঝতে পারি যে কোথায় কোন অঙ্কগুলো বেশি আসে, এবং শিক্ষক নিবন্ধনের জন্য আমি যে সাজেশন আপনাদের দিয়েছিলাম, একদম পুরোপুরি সাজেশন ফলো যারা করেছেন তারা অনায়াসেই শিক্ষক নিবন্ধন পরীক্ষায় ভালো করতে পেরেছেন এবং অনেক বেশি নম্বর পেয়েছেন। ঠিক আছে, আপনারা অনেকেই আমাকে জানিয়েছেন, আপনাদেরও ধন্যবাদ দেই যে আপনারা কৃতজ্ঞতা স্বীকার করেছেন। ওকে, তো আমরা এবার পরের অঙ্কটাতে চলে যাচ্ছি। 5 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা ধারার অঙ্ক, বলা হচ্ছে 7, 10, 16, 28, 52 ধারাটির পরবর্তী সংখ্যা কত। খুবই সহজ একটা অঙ্ক, ধারার অঙ্ক, ম্যাক্সিমাম সময় পরীক্ষাতে আসতে দেখা যায়, এবং আমরা দেখি যে 7-এর পরে 10 3 বৃদ্ধি পেয়েছে, 10-এর পরে 16 6 বৃদ্ধি পেয়েছে, 16-র পরে 28 12 বৃদ্ধি পেয়েছে। দেখেন 16 আর 12 28, 28-এর পরে 52 24 বৃদ্ধি পেয়েছে, তাহলে 24-এর পরে নিশ্চয়ই 48-এ বৃদ্ধি পাবে, কেননা বৃদ্ধির হার 3-এর পরে 6 6-এর পরে 12 12-র পরে 24 24-এর পরে 48, তাহলে আমরা বলতে পারি 52 আর 48 কত হয়, 8 2 10-এর 0 5 4 9 আর 1 10, তার মানে 100।
তার মানে ধারাটির পরবর্তী সংখ্যা হবে 100। হিসাবে যদি কোথাও ভুল না হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে এই অঙ্কটার উত্তর কত? 100। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 6 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে যদি ক অনুপাত খ ইকুয়াল 3:4 এবং ক অনুপাত গ ইকুয়াল 5:6 হয় তবে গ অনুপাত খ ইকুয়াল কত? অনুপাতের এই ধরনের অঙ্কগুলো কিন্তু অনেক সহজ। তো আমাদের দ গুণন পদ্ধতি অবলম্বন করতে হবে বা মানতে হবে। ঠিক আছে, তো খেয়াল করেন দ গুণন পদ্ধতি কিভাবে কাজ করে। প্রথমেই আমরা অঙ্কটা তুলব। কি কি দেওয়া আছে? আমাদের কিন্তু দেওয়া আছে ক অনুপাত খ ইকুয়াল দেওয়া আছে 3:4 এবং এরপরে দেওয়া আছে ক অনুপাত গ কত? আমরা লিখে ফেলি আগে। ক অনুপাত গ ইকুয়াল আমাদের দেওয়া আছে 5:6। ওকে, এই দুটো দেওয়া আছে। তো এখন আমরা যদি এই দ গুণন পদ্ধতি অবলম্বন করতে যাই তাহলে কিন্তু এই কোণাটা আমাদেরকে মিল করতে হবে। সব সময় আপনারা মনে রাখবেন যে এই কোণাটা আপনাদেরকে মিল করতে হবে, তাহলে আপনারা এই পদ্ধতিটা কাজে লাগাতে পারবেন। ঠিক আছে, তো এখন এখানে রয়েছে ক, এখানে আছে খ, তাহলে এই ককে যদি আমি এই দিকে নিয়ে আসি আর এই খকে যদি আমি এই দিকে নিয়ে আসি তাহলে কিন্তু এই কোণাটা আমাদের মিল হয়ে যাবে। তাহলে আমরা একটু সাজিয়ে লিখব। আমরা ক অনুপাত খকে খ অনুপাত ক লিখব কত? তাহলে এই 3 এদিকে এই 3 এদিকে যাবে, 4 এদিকে আসবে, তাহলে 4:3 আমরা বলতে পারি, আর নিচে যা আছে তাই। তাহলে ক অনুপাত গ এটা কিন্তু ঠিকই থাকলো, ইকুয়াল 5 অনুপাত কত? 6। এখন আমরা টান দিব। টান দিয়ে আমরা কি করব? আমরা ক অনুপাত খ অনুপাত গ আমরা বের করব। তাহলে খ আছে, প্রথমে খ লিখলাম, অনুপাত এই 2 কয়ের মধ্যে একটা ক লিখলাম, ক অনুপাত গ আছে আমরা গ লিখলাম, ইকুয়াল। তাহলে এবার আমরা দ গুণন পদ্ধতি কাজে লাগাবো। তাহলে এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ, এটা আর এটা গুণ, তাহলে 4 5 কত হয়? 4 5 20। অনুপাত 3 5 কত হয়? 3 5 15। অনুপাত 3 6 কত হয়? 3 6 হচ্ছে 18। তার মানে খ, ক এবং গ এর মান কত হচ্ছে? আমাদের কিন্তু 20 15 এবং 18। তাহলে এখানে আমাদের কি বের করতে বলেছে বলেন তো দেখি? আমাদের কিন্তু বের করতে বলেছে এই যে জায়গাটাতে গ অনুপাত খ, এটাও কিন্তু একটু খেয়াল করতে হবে। তার মানে আমাদের গ এর মান আর খ এর মান এই দুটো আমাদের প্রয়োজন। তো আমরা গ আর খ তাহলে আমরা এখানে লিখে ফেলি। তাহলে গ অনুপাত খ, তাহলে গ কত? গ হচ্ছে এই যে গ হচ্ছে 18, তাহলে আমরা 18 লিখলাম। অনুপাত আমাদের খ কত? খ হচ্ছে 20, তাহলে আমরা 20 লিখলাম। তার মানে 18 অনুপাত 20। কাটাকাটি করে ছোট করা যায়, কিন্তু আমাদের যেহেতু উত্তরে দেওয়া রয়েছে 18 অনুপাত 20, তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি গ নম্বর উত্তরটাই আমাদের এক্ষেত্রে রাইট। ঠিক আছে, 7 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম? তার মানে বড় ছোট নির্ণয় করার অঙ্ক এগুলো। তাহলে নিম্নোক্ত ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি ক্ষুদ্রতম আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তাহলে কি কি দেওয়া আছে? 3:4 দেওয়া, মানে 3/4 দেওয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি 3/4। এরপরে 5/6, তাহলে উপরে 5 তার নিচে 6। এরপরে 7 আর 9, তাহলে 7/9। এরপরে দেওয়া রয়েছে 11/18 আমরা লিখলাম। যেহেতু ক্ষুদ্রতমটা বের করতে বলেছে তার মানে আমরা প্রথমে দুটো দুটো করে কম্পেয়ার করব। প্রথমে আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করব যে কোনটা ছোট কোনটা বড়। বড়টাকে আমরা বাদ দিব, ছোটটাকে আমরা রাখবো। তাহলে আমরা যদি এখন এই কোণাটা আগে গুণ করি, গুণ করার পর আমরা প্রথমটার নিচে বসাবো। গুণ করে আমরা কিন্তু প্রথমটার নিচে বসাবো, মনে রাখতে হবে গুণ করে প্রথমটার নিচে বসাবো। তাহলে কি হবে? 3 6 কত? 18। আর 4 আর 5 এই দুটো গুণ করে 4 5 20 এটার নিচে বসাবো। তাহলে কোনটা বড়? 20 বড়, 18 ছোট। তাহলে আমরা এটাকে কেটে দিব। ঠিক আছে, আমরা এটাকে কিন্তু কেটে দেবো, এই বরাবর আমরা কেটে দেবো, এটা বাদ। ওকে, এবার আমরা বুঝতে পারলাম যে 3/4 আর 5/6 এর মধ্যে ছোট হচ্ছে 3/4। তাহলে এবার আমরা এই দুটোর মধ্যে কম্পেয়ার করবো। এবার তাহলে আবার যদি আমরা কোণাটা গুণ করি তাহলে 3 নং 27 প্রথমটার নিচে বসাবো। 4 আর 7 যদি গুণ করি 4 সাথে কত? 28, এটার নিচে বসাবো। তাহলে 28 কি বড়? তাহলে যেহেতু 28 বড় তার মানে এটা আমরা কেটে দেবো। এবার আসেন আমরা এবার বাকি যে দুটো সংখ্যা থাকে এই বাকি দুটোর মধ্যে আমরা কম্পেয়ার করব। এবার কোন দুটো থাকলো? থাকলো হচ্ছে এটা এবং এটা, এই দুটো, তাই না? তাহলে 3 আর 18 গুণ করবো। 3 18 কত হয়? 3 18 54। আর 4 আর 11 গুণ করবো। 4 11 কত হয়? 4 11 44। তাহলে কোনটা বড়? 54 বড়। তাহলে বড়টা আমরা কেটে দিব। ওকে, আমরা বড়টাকে কেটে দিলাম। তাহলে কোনটা থাকলো? নির্ণয়ে আমাদের সঠিক উত্তর হচ্ছে 11/18। এটাই হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম, কেননা এখানকার মধ্যে আমরা যদি ভাগ করেও দেখি তাহলে এটাই আমাদের ক্ষুদ্রতম বের হবে। তাহলে অ্যান্সারটা ঘ নম্বর রাইট। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 8 নম্বর অঙ্কটা দেখেন, এই অঙ্কটা ঐকিক নিয়মের অঙ্ক। আমি তো একটু আগেই ঐকিক নিয়মের একটা অঙ্ক করে দিয়েছি, তো ওটার চেয়ে কিছুটা আলাদা আছে কিন্তু নিয়মটা সেম দুটো অঙ্কের ক্ষেত্রেই। তাহলে কি বলা হচ্ছে, আমাদের কি বের করতে হবে সেটা আমরা আগে ফাইন্ড আউট করব। আমাদের বের করতে হবে
কতজন, তার মানে নতুন কতজন, এই জিনিসটা আমাদের বের করতে হবে। ওকে, তার মানে এটার নিচে আমরা একটা আন্ডারলাইন বা এটার নিচে আমরা একটা হোয়াট চিহ্ন দিয়ে রাখবো যে জন বের করতে হবে। ওকে, তাহলে এবার আমরা প্রথম লাইনটা খেয়াল করব যে 48 জন শ্রমিক একটি কাজ 12 দিনে শেষ করতে পারে। তাহলে এটা হলো আমাদের প্রথম লাইন, 48 জন শ্রমিক একটা কাজ শেষ করতে পারে 12 দিনে। তাহলে যেহেতু 48 জন যেহেতু বাম দিকে আছে, জনটাকে আমাদের ডান দিকে লিখতে হবে। তাহলে আমরা কি লিখবো? আমরা লিখবো যে 12 দিনে করে 48 জন। তাহলে অবশ্যই লাইনটা এরকম হবে যে 12 দিনে করে বা করতে পারে কতজন? করতে পারে 48 জন। একটু এদিক ওদিক লেখা হলেও কোনো সমস্যা নেই। তাহলে জনটা আমাদের ডান দিকে রাখতে হবে, সেটা একটু খেয়াল রাখতে হবে। ওকে, 12 দিনে করতে পারে 48 জন, তাহলে একদিনে করতে পারবে, তার মানে একদিনে করতে গেলে ওই কাজটা অনেক বেশি জন লোক লাগবে। তাহলে বেশি মানে গুণ, তাহলে 48 গুণন 12, এই দেখেন এটা কিন্তু গুণ হয়ে গেল। ওকে, তো এই জিনিসটাই কিন্তু বোঝার জিনিস। এটা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু হবে না। ওকে, আরও আপনারা খেয়াল করতে পারেন যে প্রথম লাইনে যদি জন আর দিন থাকে সে দুটো গুণ হয়, তো সেটা গেল অন্য কথা, সেটা মুখস্থ হিসাব। আর এটা কিন্তু বুঝে বুঝে করছি আমরা। এবার বলা হচ্ছে 8 দিনে কাজটি শেষ করতে হলে, তাহলে 8 দিনে কাজটা শেষ করতে চাই আমি, তাহলে 8 দিনে, তাহলে একদিনে করতে পারে এতজন। এবার 8 দিনে করবে, অবশ্যই জন কম লাগবে যেহেতু দিন বেশি, তার মানে 48 গুণন 12 ভাগ কত? ভাগ হচ্ছে 8। তাহলে 8 দিয়ে যদি আমরা কাটি, 6 8 48, তাহলে 6 দিয়ে 12কে গুণ করবো, 6 12 72। তাহলে 72 জন আমাদের হচ্ছে 8 দিনে শেষ করতে গেলে লাগবে। এখন আমাদের কিন্তু বলেছে যে নতুন কতজন, তাহলে আগে থেকে শ্রমিক কাজ করে 48 জন, এখন তাড়াতাড়ি কাজটা শেষ করতে হলে তো 72 জন শ্রমিকের দরকার, তাই না? মোট, তাহলে আমরা 72 থেকে 48 বাদ দিয়ে দেব। তাহলে 8, তার মানে 4, 4 রেখে 5, তাহলে 2। তাহলে নতুন কতজন শ্রমিক প্রয়োজন? 24 জন শ্রমিক, আর নতুন করে হলেই আমরা কাজটা 8 দিনে শেষ করতে পারবো। এই যে নতুন বলেছে, এই জন্য কিন্তু আমরা এখানে বিয়োগ করে অ্যান্সারটা বের করে ফেললাম যে 24 জন। ওকে, তো এইভাবে যদি বুঝতে পারেন তাহলেই কেবল অঙ্ক দীর্ঘদিন মনে রাখতে পারবেন এবং আপনাদের হচ্ছে মানে তাড়াতাড়িও আপনারা করতে পারবেন। ওকে, এবার তাড়াতাড়ি কিভাবে করবেন? যেহেতু প্রথম লাইনে জন আর দিন আছে, গুণ করব, তাহলে 8 দিনে শেষ করতে হবে, 8 দিয়ে ভাগ করব, যেটা বের হবে সেটা থেকে 48 বিয়োগ করব। দেখেন অঙ্ক করতে পারলে কিন্তু খুব ফাস্ট অঙ্ক করতে পারবেন। তো এরপর যে একটু বলি, যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা মাস্ট বি সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে দেন, আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। এবার আমরা পরেরটাতে চলে যাব। এই অঙ্কটা দেখেন, 9 নম্বর অঙ্কে বলা হচ্ছে কোনো পরিবারে মজুদ খাদ্যে 6 জন সদস্যের 15 দিন চলে, অতিথি আসায় ওই খাদ্যে 10 দিন চললে কতজন অতিথি এসেছিলেন? ওকে, একই রকম অঙ্ক, কিছুটা হচ্ছে আলাদা ধরনের স্টাইল রয়েছে এখানে। তো এই অঙ্কটা করে অবশ্যই 9 নম্বর এই অঙ্কটা আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন যে কত উত্তর হবে। ওকে, এবার আমি পরেরটাতে চলে যাচ্ছি। 10 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে একটি সংখ্যা 650 থেকে যত বড় 820 থেকে তত ছোট, সংখ্যাটি কত? তো এই ধরনের অঙ্ক আমরা শর্টকাট মেথড প্রয়োগ করে খুব সহজেই করে ফেলতে পারি। যত তত যে অঙ্কে আছে সেই অঙ্ক আমরা করতে পারি কি, দুটো যোগ করব, তার মানে 650 আর 820 যোগ করে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে অনায়াসে আমরা অ্যান্সারটা বের করে ফেলতে পারবো। 0 0 0, 2 আর 5 কত? 7, 8 আর 6 কত? 14, তাহলে 1470কে 2 দিয়ে ভাগ, তাহলে 7 দুগুণ 14, 3 দুগুণ 6, থাকলো 1 10, 5 দুগুণ 10, তাহলে 735 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা আমরা, এটা তো শর্টকাট মেথডে করলাম, আমরা যদি ডিটেলস মেথডে করতে চাই তাহলে আমরা কিভাবে করতে পারি একটু খেয়াল করেন। আমরা শর্টকাট ডিটেলস মেথডে এখানে করব, ধরেন অঙ্কটা, তাহলে আমরা কি করতে পারি অঙ্কটাতে? আমরা ধরবো যে ধরি সংখ্যাটি এক্স, তাহলে আমরা ধরে নিলাম যে ধরি আমাদের সংখ্যাটি হচ্ছে এক্স। তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ হবে, একটি সংখ্যা, তার মানে সংখ্যাটা 650 থেকে যত বড়, তাহলে আমি ধরলাম 650 থেকে যত বড় ধরে নিলাম, তার মানে এটা হলো সংখ্যা 650 থেকে যত বড়। এবার 820 থেকে তত ছোট, তার মানে আমি বললাম 820 থেকে সংখ্যাটা তত ছোট। এই যে এভাবে আমরা অ্যাকর্ডিং টু দ্য কোশ্চেন বিল্ড আপ করে ফেললাম। তাহলে এবার কি হবে, বা এক্স থাকলো, এই এক্স এদিকে আসলে প্লাস এক্স হয়ে গেল, আর 820 এই দিকে আছে, এই 650 ওই দিকে গেলে প্লাস 650 হয়ে গেল। তাহলে কত হবে? তাহলে বা আমরা বলতে পারি 2x = 0 0 0, 5 আর 2 কত? 7, আর 8 আর 6 কত? 14, তাহলে 1470। তাহলে সুতরাং x = কত? 1470কে কত দ্বারা ভাগ করব? 2 দ্বারা। তাহলে ভাগ করলে কত থাকে বলেন তো? 735 থাকে। ঠিক আছে, আমরা এইভাবেও অঙ্কটা ডিটেলস মেথডে করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের মোট 10টা অঙ্ক আমরা করে দিলাম। তো আরও 2-1টা অঙ্ক আমি করে দিচ্ছি। ওকে, তো দেখেন এরপরে যে অঙ্কটা আমরা করব,
11 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% সমান। ওকে, তাহলে যেহেতু বলেছে কোন সংখ্যা এখানে, তাহলে আমরা ধরলাম যে ধরি সংখ্যাটি আমাদের কি এক্স। তাহলে এবার আমরা প্রশ্ন মতে বিল্ড আপ করবো। তাহলে 24 সংখ্যাটি কোন সংখ্যার 32% সমান, তাহলে আমরা লিখব এক্স এর 32% এর সমান হচ্ছে 24। ইংরেজি দিয়ে লিখলাম এক্স এর 32% ইকুয়াল 24। তাহলে বা কি হবে, আমরা এক্স এর লিখে 32% মানে উপরে 32 তার নিচে 100 ইকুয়াল কত 24। তাহলে যেহেতু আমরা কাটাকাটি করতে পারি 4 8 32, তাহলে থাকলো 4 4 25 100। তাহলে আমরা বলতে পারি উপরে হচ্ছে আমাদের 8x আর নিচে কত, নিচে হচ্ছে আমাদের 25 ইকুয়াল টু হচ্ছে 24। তাহলে এর নিচে 1 আছে, এটা দ্বারা এটাকে গুণ, এটা দ্বারা এটাকে গুণ, তাহলে আমরা কি লিখতে পারি বা 8x ইকুয়াল টু 24 ইন্টু 25, তাই না? তাহলে সুতরাং x ইকুয়াল টু উপরে 24 ইন্টু 25, তার নিচে কে চলে যাবে 8 চলে যাবে। তাহলে 8 দিয়ে যদি কাটি 3 8 24, তাহলে 3 25 কত, সুতরাং x ইকুয়াল টু 3 25 হচ্ছে 75 বা 75। তার মানে আমরা এখানে দেখতে পাচ্ছি না ঘ নম্বরে অবশ্যই আমাদের কত ছিল 75 ছিল। অ্যান্সারটা নিচে চলে গিয়েছে, তো আমরা দেখতে পাচ্ছি যে ঘ নম্বরে আমাদের 75 রয়েছে, তাই 75 নম্বরটাই এখানে রাইট। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। তো দেখেন এই ছিল ঘ নম্বর, আমি একটু নিচে নামিয়ে দিয়েছি, তো অবশ্যই 75 আমাদের আনসার। 12 নম্বর অঙ্কটাতে দেখেন বলা হচ্ছে কি যে 100 টাকায় 15টি কমলা ক্রয় করে 100 টাকায় 12টি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে অবশ্যই এখানে লাভ হবে। কিভাবে বুঝলাম লাভ হবে? আচ্ছা বলেন তো দেখি, 100 টাকায় কয়টা কমলা কিনেছে? 100 কমলায় 15টা কিনেছে। আর ওই 100 টাকা দিয়ে কয়টা বিক্রি করেছে? 12টা। তার মানে কেনার সময় বেশি করে কিনেছে আর বিক্রি করার সময় কম করে বিক্রি করেছে, তার মানে নিশ্চয়ই লাভ হয়েছে। তাহলে আমরা লাভ বের করতে চাই। তো এই ধরনের অঙ্ক যেখানে দুই জায়গাতেই সমান টাকার পরিমাণ দেওয়া আছে, টাকার পরিমাণ দুটো বাদ চলে যায়, তাহলে কি হবে? লাভ ইকুয়াল ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুণন হচ্ছে 100। এভাবেই করে ফেলতে পারি। তাহলে ক্রয় কত? ক্রয় হচ্ছে 15টা, তাহলে 15 মাইনাস বিক্রয় কয়টা? 12টা, তাহলে 12 দিয়ে দিলাম, ভাগ বিক্রয় কত? 12, গুণন কত? 100। তাহলে আমরা 15 থেকে 12 বাদ দিলে থাকে 3, 3 ভাগ 12 গুণন কত? 100। যদি কাটাকাটি করি 3 4 12 আর 4 দিয়ে যদি 100কে কাটি 4 25 100, তাহলে কত শতাংশ? 25%। সরি 25% আমাদের কিন্তু লাভ হয়েছে, যেহেতু লাভ হিসাব করেছি আমরা, তাহলে 25% লাভ হয়েছে। ঠিক আছে, এখানে কিন্তু ক্ষতিও আছে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। ক্ষতি উত্তর হবে না, উত্তর হবে 25% কি হয়েছে? লাভ। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। 13 নম্বর অঙ্কটাতে বলা হচ্ছে কি 1 হতে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? তো ভালো করে দেখেন, 1 হতে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা কতটি? এই প্রশ্নটা অনেক সহজ প্রশ্ন এবং এই ধরনের প্রশ্ন কিন্তু চাকরির পরীক্ষাগুলোতে আসে। তো মনে রাখবেন 1 হতে 50 পর্যন্ত মোট যতটা মৌলিক সংখ্যা আছে সেটা আমরা একটা সিরিজের নাম্বার দেখেই বুঝতে পারি। মনে রাখবেন একটা সিরিজের নাম্বার আমি বলছি 44, 22, 32, 23, 21। এটা হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা, এটা হচ্ছে 10 থেকে 20 পর্যন্ত, একইভাবে এটা হচ্ছে 90 থেকে 100 পর্যন্ত। ঠিক আছে, সংখ্যাটা মনে রাখবেন 44, 22, 32, 23, 21। এই সংখ্যাটা যদি আপনাদের মনে থাকে তাহলে কিন্তু অনায়াসেই আপনারা করে ফেলতে পারবেন যে কোন রেঞ্জে কতটা মৌলিক সংখ্যা আছে। তবে মৌলিক সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত যে 25টা আছে সেগুলো আপনাদের সরাসরি মুখস্থ করলেই বেটার। ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারি? 1 থেকে 50 যেহেতু, তার মানে 4 4 8, 8 2 10, 2 12, 13 14 15। তাহলে 1 থেকে 50 পর্যন্ত কয়টা আছে? 15টা। কিন্তু আমি বলবো যে আপনারা অবশ্যই 1 থেকে 50 পর্যন্ত মৌলিক সংখ্যা, 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো মুখস্থ করবেন। ওকে, আমি লিখে দিচ্ছি 2 3 5 7, 11 13 17 19, এরপরে হবে 23 29, এরপরে 31 37, ওকে 41 43 47, এরপরে হবে 53 59, 61 67, এরপরে হবে 71 73 79, এরপরে 83 89, এরপরে 97। ডান। নিচে হয়তো একটু কম দেখা যাচ্ছে, তো একটু বুঝে নেন আপনারা। তাহলে দেখেন এখানে 4টা 8টা, 8 2 10টা, 10 2 12, 12 আর 3 15। দেখেন 1 থেকে কত পর্যন্ত? 50 পর্যন্ত 15টা, আর বাকি আরও 10টা রয়েছে। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। ওকে, এই হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত মোট মৌলিক সংখ্যা কয়টা? 25টা। এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি।
14 নম্বর অঙ্কটা দেখেন, নিচের ভগ্নাংশগুলোর মধ্যে কোনটি বৃহত্তম। তো এর আগে তো আমি একটা ক্ষুদ্রতম যেভাবে বের করে দিয়েছি, বৃহত্তমটাও আপনারা ঠিক একইভাবে মানে ওই নিয়মটা ফলো করে আপনারা অ্যান্সারটা বের করবেন এবং 14 নম্বরের উত্তর কত হবে সেটা অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। 15 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে a + b = 5 এবং a - b = যদি 3 হয় তাহলে a b এর মান কত। ওকে, স্পেসগুলো আমি ঠিকভাবে দিয়ে দিই। তাহলে দেখেন a + b = 5 এবং a - b = 3 হলে আমাদের কি হবে বলেন তো দেখি, a b এর মান কত সেটা আমাদেরকে খুঁজে বের করতে বলা হচ্ছে। তো আমরা এই ধরনের অঙ্ক কয়েকভাবে করতে পারি। তো দেখেন কিভাবে করতে পারি, a - b = 5 আছে, আর সরি a + b = 5 আছে, আর a - b = আমাদের 3 আছে। তাহলে আমরা কাটাকাটি করতে পারি। তাহলে 2a = 5 × 3 = 8, তাহলে a সুতরাং 8কে 2 দ্বারা ভাগ করলে 4, তাহলে a যদি 4 হয় তাহলে এই a এর মান আমরা এটাতে বসাবো। তাহলে a হচ্ছে 4 যোগ b হচ্ছে 5, তাহলে সুতরাং b 5 থেকে 1 গেলে কত থাকে, সরি 5 থেকে 1 গেলে আমাদের থাকবে হচ্ছে 5 থেকে 4 গেলে আমাদের থাকবে 1। ঠিক আছে, তো দেখেন এর মান 4 পেলাম আর b এর মান 1 পেলাম। তাহলে a b এর মান বের করতে বলেছে, তাহলে a আর b গুণ আকারে আছে, এর মান 4 × b এর মান 1, তাহলে 4 × 4, তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে খ। আচ্ছা, আরও একভাবে আমরা করতে পারি। কিভাবে সেটা, আমরা a b এর মান এর সূত্র জানি, তাহলে a + b/2 তার উপর কি হোল স্কোয়ার মাইনাস a - b/2 তার উপর কি হোল স্কোয়ার। তাহলে বলেন তো a + b এর মান আছে 5, তার মানে 5/2 তার উপরে স্কোয়ার, মাইনাস a - b এর মান আছে 3, তাহলে 3/2 তার উপর কি স্কোয়ার। তাহলে 5 এর উপরে স্কোয়ার মানে 25, 2 এর উপরে স্কোয়ার মানে 4, 3 এর উপরে স্কোয়ার মানে 9, 2 এর উপরে স্কোয়ার মানে 4, তাহলে ইকুয়াল লসাগু হচ্ছে 4, তাহলে উপরে 25 - 9, তাহলে 25 থেকে 9 গেলে কত থাকে 16/4, কাটাকাটি করলে উত্তর কত 4। তাহলে আমরা এইভাবেও করতে পারি। ওকে, গেল এটা। আচ্ছা, এরপর আসেন আমরা সুপার শর্টকাট মেথড দেখব। তাহলে সুপার শর্টকাট মেথডটা কিভাবে কাজ করবে আমাদের একটু মনোযোগ দেন। যদি কোনো সংখ্যার যোগফল এবং কোনো সংখ্যার বিয়োগফল দেওয়া থাকে তাহলে মুহূর্তের মধ্যেই আপনারা বড় সংখ্যাটা এবং ছোট সংখ্যাটা বের করতে পারবেন। আমরা ধরে নিচ্ছি বড় সংখ্যাটা হচ্ছে a আর ছোট সংখ্যাটা হচ্ছে b, শুরুতে যেটা থাকে সেটাই বড়। তাহলে a এর মান কত হবে আর b এর মান কত হবে, মনে রাখবেন যে যোগফল এবং বিয়োগফলের মান দেওয়া থাকলে যে মান দুটো দেওয়া থাকবে সে দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড়টা পাওয়া যাবে, এই দুটো বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোটটা পাওয়া যাবে। তাহলে 5 × 3 = 8, 8কে 2 দিয়ে ভাগ করলে হয় 4, তাহলে বড়টা 4, আর 5 থেকে 3 গেলে হয় 2, 2কে 2 দিয়ে ভাগ করলে হয় 1, তার মানে এর মান 4, b এর মান 1। তাহলে a আর b গুণ করলে 4 × 4, এভাবেও আপনারা করে ফেলতে পারেন। ঠিক আছে, অথবা নর্মালি আপনারা গেস করেও অঙ্কটা করতে পারেন। একটা অঙ্ক কিন্তু শত শত উপায়ে করা যায়, এখানেই 2, 3টা 4টা নিয়ম চলে আসলো। ঠিক আছে, এরপর আমরা পরেরটাতে চলে যাব। 16 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে, যদি 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা একটি কাজ করে 14 দিনে, তাহলে 8 জন পুরুষ এবং 16 জন মহিলা একত্রে কাজটি করতে কতদিন সময় লাগবে। এখানে একটু বানান ভুল রয়েছে, আমি ঠিক করে দিচ্ছি। ওকে, এবারে বানানটা ঠিক রয়েছে। যে দেখেন এখানে বলা হচ্ছে এই অঙ্কটাতে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ, একটা হচ্ছে অথবা, ওকে, আর একটা হচ্ছে যে এখানে বলা হচ্ছে এবং। এই দুটো জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে, এটা অথবা এবং এর কারণে অঙ্কটা কিন্তু একটু টাফ। তো দেখেন এখানে আমি বলি যে একটা কাজ 12 জন পুরুষ অথবা 18 জন মহিলা করতে পারে 14 দিনে। তার মানে 12 জন পুরুষ যদি করে তাহলে 14 দিনে করতে পারবে, বা 18 জন মহিলাই যদি ওই কাজটা করে তাহলে 14 দিনে করতে পারবে। এরা কিন্তু একত্রে কাজ করে না। তাহলে আমরা কি বলতে পারি না যে 12 জন পুরুষ যে পরিমাণে কাজ করে ওই একই পরিমাণ কাজ 18 জন মহিলাও করতে পারে, তাই না? তার মানে আমরা বলতে পারি যে 12 জন পুরুষ সমান 18 জন মহিলা। ওকে, এই জিনিসটা কিন্তু আপনারা বুঝবেন যে 12 জন পুরুষ মানে 18 জন মহিলা। উল্টোভাবেও আমরা লিখতে পারি যে 18 জন মহিলা সমান 12 জন পুরুষ, তাই না? আচ্ছা বলেন তো দেখি এবারে, তাহলে একজন পুরুষ মানে কতজন মহিলা? তাহলে 18/12 জন মহিলা, নিশ্চয়ই বলা যায়। এবারে আমরা এই যে জিনিসটা পেলাম যে একজন পুরুষ মানে 18/12 জন মহিলা, তার মানে এবার আমরা পরেরটা খেয়াল করব যে আমরা যে অঙ্কটা পুরুষ দিয়ে করতে চাই নাকি মহিলা দিয়ে করতে চাই। যে কোনো একটা দিয়ে করা সম্ভব। তাহলে আমি যদি বলি যে আমি অঙ্কটা মহিলা দিয়ে করতে চাই, তাহলে আমি এই পুরুষকে মহিলাতে কনভার্ট করব, অর্থাৎ পুরুষকে তো আর মহিলা বানানো সম্ভব না, আমি জাস্ট পুরুষের যে কাজের পরিমাণটা সেটাকে আমি কনভার্ট করব যে ওই কাজটুকু মহিলা করতে গেলে মানে কতজন মহিলা লাগবে সেটা আমি বের করব। এটা কি বলা হয় পুরুষকে মহিলায় কনভার্ট করা। ওকে, তাহলে 8 জন পুরুষ, তাহলে 8 জন পুরুষ মানে কতজন মহিলা খেয়াল করে দেখেন। তাহলে এবার
18 গুণন 8 ভাগ হচ্ছে 12। তাহলে আমি যদি কাটাকাটি করি তাহলে দেখেন এখানে কিন্তু কাটাকাটিটা ঠিকভাবে করা যাচ্ছে না। ওকে, কেন করা যাচ্ছে না? কারণ হচ্ছে দেখেন তারপরে আমি করি, তাহলে কত হবে বলেন তো? এখানে আমি যদি দেই 4 দুগুণ 8, তাহলে থাকলো 4, তাহলে 3 4 12, তাহলে 3 দিয়ে আমি কাটলাম 3 6 18। রাইট, করা যাচ্ছে, মোটামুটি ভালোভাবেই করা গেল। আমি ভেবেছিলাম করা যাবে না। তাহলে 6 দুগুণ কত? 12, 12 জন মহিলা। তাহলে আমরা কি বললাম যে 8 জন পুরুষ মানে 12 জন মহিলা। ওকে, এটা থেকে তাহলে এই 8 জন পুরুষকে আমি কেটে দিয়ে এখানে 12 জন মহিলা আমি চিন্তা করব, 12 জন মহিলা। ওকে, তাহলে 12 জন মহিলা আর 16 জন মহিলা, মোট কতজন মহিলা হলো? 12 আর 16 28 জন মহিলা। মনে রাখতে হবে এই 28 জন মহিলা মিলে কাজটা হবে। এবার তাহলে এবার 18 জন মহিলা করতে পারে 14 দিনে। তাহলে আমি এবার এভাবে লিখবো যে 18 জন মহিলা করতে পারে 14 দিনে। তাহলে একজন মহিলা করতে পারে, তাহলে 14 ভাগ 18। এবার তাহলে 28 জন মহিলা করতে পারে কত দিনে? তাহলে 28টা উপরে চলে যাবে, তাই না? তাহলে যদি 28 উপরে চলে যায় তাহলে বিষয়টা কিভাবে কাজ করবে দেখেন, আমি একটু মুছে দিচ্ছি। তাহলে আমাদের কিন্তু চিন্তাটা লেখাটা একটু হিজিবিজি হয়ে গিয়েছে। তার মানে আমি কিন্তু এখানে বের করে ফেলেছি যে 8 জন পুরুষ মানে কয়জন মহিলা? 12 জন মহিলা। ওকে, তাহলে 8 জন পুরুষ মানে 12 জন মহিলা। তাহলে এখানে তো 16 জন মহিলা আছেই, তাহলে 16 আর 12 কত? 28 জন মহিলা হচ্ছে, 28 জন মহিলা। তাহলে প্রথম লাইন দেখি যে 18 জন মহিলা একটা কাজ করতে পারে 14 দিনে। তাহলে আমি লিখলাম 18 জন মহিলা কাজটা করতে পারে 14 দিনে। তাহলে এবার একজন মহিলা কাজটা করতে পারবে কি? অবশ্যই বেশি দিনে। ঠিক আছে, এই জিনিসটাই হয়তো সেখানে গোলমাল হয়ে গিয়েছিল। একজন করতে পারবে বেশি দিনে, তাহলে বেশি মানে গুণ, তাহলে 14 গুণন 18। এবার 28 জন মহিলা, তাহলে 28 জন মহিলা করতে পারবে, তার মানে 14 গুণন 18 ভাগ কত? ভাগ হচ্ছে 28। তাহলে 14 দুগুণ 28 2, তাহলে 2 দিয়ে কাটাকাটি করলে 9 দুগুণ 18, তাহলে কয় দিনে? 9 দিনে। এইবার অঙ্কটা ঠিক আছে। অর্থাৎ এইখানে যে ক্যালকুলেশনটা আমি করেছিলাম সেটা আমি হেজিবিজি হওয়ার কারণে একটু ভুল করেছিলাম। ওকে, ভুল হতেই পারে, আসলে যে কারো ভুল হতে পারে। ওকে, অনেকগুলো অঙ্ক করানোর সময় আসলে মাথা কিছুটা গোলমাল কাজ করে। তো যাই হোক, আপনারা বুঝে নেবেন। আর কোথাও প্রবলেম হলে অবশ্যই আমাকে লিখে জানাবেন যে এই জায়গায় প্রবলেম হয়েছে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। এই অঙ্কটা দেখেন 17 নম্বরে বলা হচ্ছে ক ও খ এর বেতনের অনুপাত 7:5। ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত? তাহলে কয় টাকা কে বেশি পাচ্ছে? ক বেশি পাচ্ছে বেতন, খ অপেক্ষা 400 টাকা বেশি। তাহলে আমরা ধরে নিতে পারি যে খ বেতন পাচ্ছে ধরেন এক্স টাকা। খ এর বেতন কয় টাকা? এক্স টাকা। ওকে, খ পাচ্ছে এক্স টাকা। তাহলে ক কতটুকু বেতন পাচ্ছে? তাহলে অবশ্যই এক্স এর সাথে আরও 400 টাকা যোগ, তাই কি না? অবশ্যই। তাহলে খ যদি বেতন পায় এক্স টাকা, তাহলে ক বেতন পায়, কতে ধরেন করিম আমরা ধরলাম, আর খতে ধরেন হচ্ছে খায়রুল। ওকে, তাহলে আমরা খায়রুল ধরলাম। তাহলে খায়রুল বেতন পাচ্ছে এক্স টাকা, তাহলে করিম বেতন পাচ্ছে এক্স প্লাস 400 টাকা, যেহেতু খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পায়। তাহলে এবার আমাদের কিন্তু এখানে দেওয়া আছে যে ক এবং খ এর বেতনের অনুপাত 7:5। ওকে, তো আমরা যদি এভাবে চিন্তা নাও করি, আমরা একটু ডিফারেন্টভাবেও যদি চিন্তা করি তাহলেও কিন্তু বের করতে পারবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ক বেতন পাচ্ছে 7 আর খ বেতন পাচ্ছে 5। তাহলে আমরা 7কে ধরে নিলাম 7x আর 5কে ধরে নিলাম 5x। তাহলে ক খ অপেক্ষা 400 টাকা বেশি বেতন পায়। তাহলে এদের দুইজনের পার্থক্য কত? পার্থক্য হচ্ছে 2x বা 2x। তাহলে 2x মানেই তো 400 টাকা, তাই না? তাহলে 2x যদি 400 হয় তাহলে x ইকুয়াল টু কত? উপরে 400, নিচে ভাগ কত? 2। তাহলে কাটাকাটি করলে কত হয়? 200। তাহলে ক বেতন পাচ্ছে, এটা তো ক এর বেতন, 7 দুগুণ 1400 টাকা। আর খ বেতন পাচ্ছে কত? 500 দুগুণ 1000 টাকা। তাহলে এবার বলা হচ্ছে খ এর বেতন কত? তাহলে খ এর বেতন কয় টাকা? খ এর বেতন তো 1000 টাকা, তাই না? তাহলে খ এর বেতন হচ্ছে 1000 টাকা। তার মানে খ নম্বর উত্তরটা রাইট। আমরা এভাবেও চিন্তা করতে পারি, এটাই আমার মনে হয় সহজ চিন্তা হবে। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 18 নম্বর অঙ্কটা দেখেন, বলা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু 3 এবং 4x মাইনাস 5y ইকুয়াল টু 17 হলে এক্স ওয়াই এর মান কত হবে? আমাদের এটা খুঁজে বের করতে হবে। তো আমরা অঙ্কটাকে তুলি। আমাদের বলা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়াল টু হচ্ছে 3 এবং 4x মাইনাস 5y। তাহলে 4x মাইনাস 5y ইকুয়াল টু আমাদের রয়েছে 17। এখন এই অঙ্কটা যদি আমরা x এর মান বের করতে চাই তাহলে আমাদের কিন্তু y কাটতে হবে। তাহলে y কে তো আমরা কাটতে পারবো না, কেননা এখানে আছে 3, এখানে আছে 5। তাহলে এটাকে যদি আমরা এটা সমান বানাতে চাই তাহলে আমরা করব কি, 5 দ্বারা এই সমীকরণটাকে গুণ করব আর 3 দ্বারা এই সমীকরণটাকে গুণ করব। আমি ধরলাম এটা 1 নং সমীকরণ, এটা হচ্ছে 2 নং সমীকরণ। 1 নংকে 5 দ্বারা গুণ আর 2 নংকে 3 দ্বারা গুণ করব, তাহলেই কেবল আমরা কাটাকাটি করতে পারবো।
এই 5 আর 3 কোথায় পেলাম? এখানে পেলাম 5, তাই এই পুরো সমীকরণকে 5 দ্বারা গুণ, আর এখানে পেলাম 3, তাই এই পুরো সমীকরণকে 3 দ্বারা গুণ। এইভাবে আমরা জিনিসটা আইডেন্টিফাই করি। তাহলে 2কে 5 দ্বারা গুণ করলে 5 দুগুণ 10x, প্লাস 5 দিয়ে 3কে গুণ করলে 3 5 15y ইকুয়াল টু 3 5 কত? 15। 3 দ্বারা এটাকে গুণ করলে 3 4 12x, মাইনাস 3 দ্বারা 5কে গুণ করলে 3 5 15y ইকুয়াল টু 3 দ্বারা কতকে গুণ করব? 17কে গুণ করলে 3 17 51। ঠিক আছে, তাহলে এটা ক্রস হয়ে গেল। তাহলে 10 আর 12 কত হবে? 22x ইকুয়াল টু 5 আর 1 কত? 6, আর 5 আর 1 কত? 6, 66। তাহলে আমরা বলতে পারি সুতরাং x ইকুয়াল টু 3 22 66, x এর মান 3 পেয়ে গেছি। তাহলে x এর মান আমরা কত পেলাম? 3 পেলাম। তাহলে শুরুতে তো x এর মান আছে সবগুলা, কোনটা 3 আছে বলেন তো দেখি? এই যে গ নম্বরে আছে 3, তার মানে নিঃসন্দেহে এটাই উত্তর, আর বাকি করার কোনো প্রয়োজন নেই। ওকে, এবার আমরা পরেরটাতে চলে যাচ্ছি। 19 নম্বর অঙ্কটা দেখেন, লঞ্চ ও স্রোতের গতিবেগ। এই অঙ্কটাতে কি বলা হচ্ছে যে লঞ্চ ও স্রোতের গতিবেগ যথাক্রমে ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। নদীপথে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে সেটা আমাদের খুঁজে বের করতে হবে। 6 ঘন্টা, 8 ঘন্টা, 9 ঘন্টা, 12 ঘন্টা। উত্তর সম্ভাব্য 4টা দেয়া রয়েছে। তাহলে দেখেন এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করি। যেহেতু বলা হচ্ছে লঞ্চ এবং স্রোত, তাহলে আমরা শুরুতে লিখব লঞ্চ এবং কি লিখব? আমরা স্রোত লিখব। আচ্ছা বলেন তো দেখি স্রোতটা দুই দিকে কাজ করে কিনা? অবশ্যই, একটা পজিটিভ স্রোত আর একটা নেগেটিভ স্রোত। ওকে, আমরা দুই পাশে স্রোত লিখলাম। যখন স্রোতটা পজিটিভ ভাবে কাজ করে তখন কিন্তু নৌকাটা অনুকূলে যায়, আর যখন স্রোতটা নেগেটিভভাবে কাজ করে নৌকাটা কিন্তু প্রতিকূলে যায়। তাহলে এখানে কয়টা জিনিস পেলাম আমরা? মোট আমরা পেলাম 5টা জিনিস। কি কি? একটা হচ্ছে লঞ্চ, একটা স্রোত অনুকূল, একটা স্রোত প্রতিকূল। ওকে, এভাবে। আর অনুকূল প্রতিকূল তো দুই ধাপে আমাদের আছেই। তো এখন আমরা যদি অঙ্কটা করতে চাই তাহলে দেখেন লঞ্চের গতিবেগ ঘন্টায় 18, তাহলে লঞ্চ হচ্ছে ঘন্টায় মানে 18 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবং স্রোতের গতিবেগ বলা হচ্ছে 6 কিলোমিটার, তার মানে +6, এটা +6 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে -6 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হলো প্লাস আর এটা কি মাইনাস। আচ্ছা বলেন তো দেখি তাহলে অনুকূলে কার্যকরী গতিবেগ কত? 18 আর 6 কত? 24 কিলোমিটার পার আওয়ার। এটা অনুকূলে কার্যকরী বেগ। আর প্রতিকূলে কার্যকরী বেগ কত? 18 থেকে 6 মাইনাস হলে তাহলে 12 কিলোমিটার পার আওয়ার। ডান। তাহলে আমরা দুইটা গুরুত্বপূর্ণ জিনিস পেলাম, একটা হচ্ছে অনুকূলে বেগ, একটা হচ্ছে প্রতিকূলে বেগ প্রতি ঘন্টায়। এগুলো তো এবার কত কিলোমিটার রাস্তা? মোট হচ্ছে আমাদের কিন্তু 48 কিলোমিটার রাস্তা। তাহলে যাওয়ার সময় 48 কিলোমিটার, আবার যখন ফেরত এসেছি ফেরত আসার সময়ও 48 কিলোমিটার। তাহলে নিঃসন্দেহে দুইটা সেম রাস্তা, তার মানে যখন গিয়েছি তখন 48 কিলোমিটার গিয়েছি, যখন ফেরত এসেছি তখনও 48 কিলোমিটার আমরা ফেরত এসেছি। সরি, 48 আমি ভুল বলেছি, অঙ্কটাতে কিন্তু কত বলা ছিল? 72 বা 72 কিলোমিটার রাস্তা। এই যে নদীপথে 72 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় ফিরে আসতে, তাহলে 72 কিলোমিটার আমি গিয়েছি, আবার 72 কিলোমিটার আমি ফিরে এসেছি। 72 কিলোমিটার। তাহলে যাওয়ার সময় অনুকূলে গিয়েছি, তাহলে 3 24 72, তাহলে 3 ঘন্টা সময় লাগলো, 3 আওয়ার্স। আর ফেরত আসার সময় 12 ঘন্টা প্রতি কিলোমিটার আমি আসতেছি, তার মানে 6 12 72, তাহলে 6 আওয়ার্স। তাহলে 6 আর 3 মোট 9 ঘন্টা বা 9 আওয়ার্স আমার সময় লাগবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে গ নম্বরটা। এবার আমরা সবশেষ অঙ্কটা করব, 20 নম্বর অঙ্ক। আমার মানে খুবই ব্যস্ততা চলছে, তারপরেও আমি 10-12টা অঙ্ক করে দিতে চেয়েছিলাম, কিন্তু আমি 20টা অঙ্কই করে দিচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, অবশ্যই মনোযোগ সহকারে অঙ্কগুলো আপনারা দেখবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে কিন্তু জানাবেন। ঠিক আছে? 20 নম্বর অঙ্কটা দেখেন কি বলা হচ্ছে যে কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে, 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে? ওকে, তো এই ধরনের অঙ্ক আমরা একটা সূত্রের সাহায্যে করি। সূত্রটা হচ্ছে টোটাল ইকুয়াল অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস হচ্ছে নান। ওকে, তাহলে অল সিঙ্গেল মাইনাস অল বোথ প্লাস কি নান। তো টোটাল যেহেতু পার্সেন্টেজের অঙ্ক, তাহলে টোটাল হচ্ছে 100%। ওকে, ইকুয়াল, তাহলে অল সিঙ্গেল মানে আলাদা আলাদাভাবে কারা ফেল করেছে তারা, তাহলে 18% ইংরেজিতে ফেল, 12% গণিতে ফেল, তাহলে অল সিঙ্গেলের মান 18 আর 12, তাহলে 18 আর 12 কত? 30%। একবারে যোগ করে দিলাম, সিঙ্গেলগুলো যোগ হয়। এবং 9% উভয় বিষয়ে ফেল করেছে, তাহলে অল বোথ এখানে উভয় বিষয়ে ফেল, তাহলে 9%। তাহলে কারা ফেল করেনি? নান মানে কিন্তু এখানে ফেল করেনি, যেহেতু ফেলেরই তথ্য দেওয়া। তাহলে শতকরা কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে, তার মানে এরা ফেল করেনি। তাহলে এটার মান আমাদের বের করতে হবে। তাহলে নানের মান বের করব। তাহলে বলেন তো 30 থেকে 9 যদি আমরা বাদ দিই, তাহলে 100 ইকুয়াল টু 30 থেকে 9 বাদ দিলে কত হবে? 21। তাহলে প্লাস হচ্ছে নান, তাহলে এই 21 এদিকে বিয়োগ হয়ে যাচ্ছে, তাহলে 100 থেকে যদি 21 বিয়োগ হয় তাহলে সুতরাং নানের মান কত পাবো আমরা? 79। তার মানে আমাদের সঠিক উত্তর হচ্ছে 79 জন।
তো এই হচ্ছে আমাদের 20টা অঙ্ক। তো আমি আশা করছি যে অঙ্কগুলো আপনারা মনোযোগ সহকারে দেখবেন এবং দেখেছেন। আর কোথাও না বুঝে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটাতে একটা লাইক দিতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো দেবেন। আর আমার কাছে যদি অনলাইনে পড়তে চান তাহলে অবশ্যই 01642702760 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।